আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রীরা তোমাদেরকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ক্লাসে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলছো। ছাত্রীরা, আমি তোমাদের সভ্যতা পড়াচ্ছি। আমরা মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা আলোচনা করব। হিব্রু সভ্যতা, তারপরে হচ্ছে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এই সভ্যতাগুলো আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। এই সম্পর্কে আমরা পড়াবো। তো আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে বেবিলনীয় সভ্যতা। বেবিলনীয় সভ্যতা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা সবসময় এটা পড়ে থাকি খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ। এটা তোমাদের, যেহেতু তোমরা ইতিহাস পড়বে, এটা তোমাদের জানা দরকার। খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব সালকে বলে, আর খ্রিস্টাব্দ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যে সাল গণনা করা হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ। তো এটা তোমাদের জানা অবশ্যই জরুরি। তাহলে আমরা চলো বেবিলনীয় সভ্যতা শুরু করি। বিশ্ব সভ্যতায় বেবিলনীয়দের অসামান্য অবদান রয়েছে। প্রত্যেকটা সভ্যতাই বিশ্ব সভ্যতার কাছে বা বর্তমান সভ্যতার কাছে প্রতিটি সভ্যতাই কম বেশি ঋণী, বা আমরা ঋণী বলতে পারি। তো সেমিটিক জাতিভুক্ত বেবিলনীয়দের প্রথম রাজ্য গড়ে ওঠে আক্কাদীয়দের সময়। এরপর দ্বিতীয় রাজ্য ছিল বেবিলনীয় রাষ্ট্র। সুমের ও আক্কাদ সাম্রাজ্য ক্রমশ শক্তিহীন হয়ে পড়লে খ্রিস্টপূর্ব 2000 অব্দের প্রাক্কালে বা পূর্বে আরব অঞ্চল থেকে আগত আমুরাটরাই আক্কাদ দখল করে। অন্যদিকে এলাম দেশীয় একটি দল সুমের দখল করে এবং ফলে উভয় শক্তির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ক্ষমতার পরীক্ষায় বা প্রতিদ্বন্দ্বিতায় আমুরাইটরা এলাম দেশীয়দের পরাজিত করে সমস্ত আক্কাদ ও সুমের অধিকার করে সুমেরীয় ধ্বংসস্তূপের উপর যে সভ্যতা গড়ে ওঠে সেটাই হচ্ছে, বা যে সাম্রাজ্য গড়ে তোলে সেটাই হচ্ছে বেবিলনীয় সাম্রাজ্য। আমুরাইটরা ফোরাত নদীর পূর্ব তীরে বেবিলন নামক স্থানে তাদের রাজধানী স্থাপন করে এবং বেবিলন নামটি উৎপত্তি হলো সেমিটিক শব্দ বাব-ইল থেকে। বাবিল শব্দের অর্থ হচ্ছে দেবতার নগর। বেবিলনীয় সভ্যতার পূর্ণ বিকাশ ঘটে ইতিহাস খ্যাত প্রসিদ্ধ সম্রাট হাম্মুরাবির সময়। তিনি সমগ্র মেসোপটেমিয়ার কর্তৃত্ব স্থাপন করে ভূমধ্য সাগর পর্যন্ত তার রাজ্যসীমা বিস্তৃত করেন। এই হচ্ছে বেবিলনীয় সভ্যতা। এখন চলো আমরা আসি যে বেবিলনীয় রাজনীতি ও সরকার ব্যবস্থা কেমন ছিল। বেবিলনীয় রাজা, উনি হচ্ছেন এমুরাইট রাজা হাম্মুরাবি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মেসোপটেমিয়া অঞ্চলে কেন্দ্রীয় শাসন গড়ে তোলেন। রাজা ছিলেন সামরিক, বেসামরিক, আইন, ধর্ম, রাজনীতির ক্ষেত্রে প্রধান। তবে কিছু কিছু ক্ষেত্রে তিনি মন্ত্রীও নিয়োগ করার মধ্য দিয়ে রাজা হাম্মুরাবি শাসন ও সরকার ব্যবস্থায় গতি সঞ্চার করেন। তিনি যেসব ক্ষেত্রে বা যেসব বিষয়ে মন্ত্রী নিয়োগ করেন তা হলো অর্থ, বাণিজ্য, কৃষি, শিল্প ইত্যাদি। হাম্মুরাবি রাজ্য বা সরকার পরিচালনাকে তার সন্তান প্রতিপালনের সাথে তুলনা করে সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখেন। এ দিয়ে বোঝা যায় যে বেবিলনীয় সাম্রাজ্যে বা সভ্যতায় যেসব ক্ষেত্রে অসঙ্গতি ছিল তিনি সর্বক্ষেত্রে আইন প্রতিষ্ঠা করে সেখানে সরকার পরিচালনাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। এবং এই যে তার প্রচেষ্টা, তিনি রাষ্ট্রকে একটা সন্তানের সাথে তুলনা করেছেন, যে সন্তানকে যেমন মা বাবা অনেক আদর যত্ন করে, স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়ে লালন পালন করে, তেমনি রাষ্ট্র একটি সন্তান, তাকেও সেরকম লালন পালন করতে হবে। এরপর আমরা আসি বেবিলনীয় সমাজ। বেবিলনীয় সমাজ 3 শ্রেণীতে বিভক্ত ছিল, যথা
উচ্চ শ্রেণী, মধ্যম শ্রেণী এবং নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত কারা ছিল সেটা একটু আমরা দেখি। রাজা, পণ্ডিত, পুরোহিত এবং সৈন্যরা এ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, যারা স্বাধীনভাবে নিজস্ব জমি ভোগ করতে পারত। মধ্যম শ্রেণী হচ্ছে বড় বড় শিল্পপতি এবং স্বাধীন ব্যবসায়ীগণ এ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। নিম্ন শ্রেণী হচ্ছে কৃষক, শ্রমিক, ভূমিদাস, যুদ্ধবন্দী তথা দাস দাসীগণ এ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। তাইলে বেবিলনীয় সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত। আইন সংহিতা। হামুরাবি ছিলেন একাধারে দুর্ধর্ষ যোদ্ধা, দূরদর্শী সম্পন্ন আইন প্রণেতা এবং একজন বিশিষ্ট সংস্কারক। সুবিশাল সাম্রাজ্যের ঐক্য, সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সম্রাট হামুরাবি পূর্ব থেকে চলে আসা স্থানীয় বৈষম্যমূলক আইনকানুনের মূলোচ্ছেদ করে একটি বিধিবদ্ধ আইন প্রণয়ন করেন। তার আইন প্রণয়ন তিনি যে আইন প্রণয়ন করেছেন, ইতিহাসে হামুরাবির আইন প্রণয়নই ক্ষেত্রে ছিলেন প্রথম ব্যক্তি। তিনি একটি সুষ্ঠু মানবাধিকার সম্পন্ন বৈষম্যহীন সত্যনিষ্ঠার উপর আইনকে প্রতিষ্ঠিত করেন। আইন সংকলনের শুরুতেই তিনি একটি ভূমিকা দেন, একটি ভূমিকা ছিল, সেটা হচ্ছে হামুরাবি আইন প্রণয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে দেশে আইন প্রণয়ন বা আইন শৃঙ্খলা, দুষ্ট ও অসৎ লোকদের ধ্বংস করা, দুর্বলকে রক্ষা করা প্রয়োজনে তিনি সূর্য দেবতার মতো আবির্ভূত হয়েছেন। সূর্য হচ্ছে শক্তিশালী এবং সূর্যের তাপ দিয়ে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, এই জন্য তিনি নিজেকে সূর্য দেবতার সাথে তুলনা করেছেন এবং তিনি সূর্য দেবতার মতো আবির্ভূত হয়েছেন। প্রকৃতপক্ষে তিনি যখন ক্ষমতায় আসেন তখন মেসোপটেমিয়া বহু নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এবং একটির সঙ্গে অন্যটির ছিল সংঘাত। দেশের এ পরিস্থিতিকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতিকে বা বিশৃঙ্খল অবস্থায় তিনি এসব খণ্ড বিখণ্ড অংশকে একটি সরকারের অধীনে আনেন এবং সাম্রাজ্যের সুষ্ঠু শাসন পরিচালনার জন্য তিনি কঠোর আইন প্রবর্তন করেন। হামুরাবি এই যে আইন সংকলন করেন, সেখানে মোট 282টি আইন ছিল। আইনগুলো ছিল নানান রকম, যেমন ব্যবসা বাণিজ্য, বিবাহ, পরিবার, সম্পত্তি, বৃত্তিধারী লোকদের পারিশ্রমিক এবং দায়িত্ব, কৃষি সংক্রান্ত আইন, দাস দাসী, ক্রয় বিক্রয়, বিভিন্ন অপরাধের বিষয়সহ যাবতীয় দিক সন্নিবেশ করা হয়েছে এই যে 282টি আইন বা হামুরাবির আইনে। এই আইনের কয়েকটি বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে, যেমন কঠোর অনুশাসনের প্রতি একাত্মতা, মানে তিনি যে এই আইন করেন সেখানে যে কঠোরতা আছে সেই কঠোরতার সাথে আমার একাত্মতা ঘোষণা করতে হবে। শ্রেণীভিত্তিক আইন, নারীদের উপর উদার আচরণ করতে হবে এবং বাণিজ্যের সম্প্রসারণ। তাহলে এই 282টি আইন যে প্রণয়ন করলেন, সেই আইনের মধ্যে সর্ব বিষয় তিনি যোগ করলেন। হ্যাঁ, কৃষি, ব্যবসা বাণিজ্য, বিবাহ বন্ধন সব কিছুর উপরে তিনি আইন প্রয়োগ করেন এবং এই আইনগুলো কিন্তু কঠোরভাবে প্রয়োগ করা হতো, যে কারণে সমাজে আইন বিশৃঙ্খলা অনেক কমে গিয়েছিল। প্রথমেই আমরা আসি মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলা। এই যে আইনের ধারা বা আইনের মধ্যে যে যে জিনিসগুলো ইনক্লুডেড সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। মিথ্যা মামলা এবং সাক্ষ্যকে বড় অপরাধ হিসাবে গণ্য করা হতো। হামুরাবির আইন সংহিতার প্রথম ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে কিন্তু তা প্রমাণ করতে না পারে, তবে অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড হবে। মিথ্যা সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও যদি ঘটনার প্রমাণ করতে না পারে, তবে মিথ্যা সাক্ষ্যদানকারীরও শাস্তি হতো মৃত্যুদণ্ড। নারী জাতির মর্যাদা বৃদ্ধির জন্য হামুরাবি কয়েকটি পদক্ষেপ নিলেও তিনি দেখেন যে যদি স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ করত এবং তা প্রমাণ করতে না পারত, তবে স্ত্রীকে পানিতে ডুবিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সম্পত্তি আত্মসাৎ ও লুট সংক্রান্ত আইন।
হামুরাবি আইনের 9 থেকে 11 ধারা এবং 22 থেকে 24 ধারায় সম্পত্তি আত্মসাৎ, জমি সংক্রান্ত মিথ্যা সাক্ষী, সম্পদ লুট সম্পর্কে বিধান রয়েছে। জমি দখল নিয়ে সমস্যা দেখা দিলে এক্ষেত্রে যদি ক্রয়ের পর কোনো ব্যক্তি অভিযোগ করে যে আমার কাছে জমিটি বিক্রি করা হয়েছে, আমি সাক্ষীদের উপস্থিতিতে সম্পত্তি ক্রয় করেছি, অথবা জমির বিক্রেতা যদি বলে যে আমি সাক্ষী উপস্থিত করতে পারি এ জমি আমি বিক্রয় করিনি, এক্ষেত্রে বিচারক উভয় পক্ষের এবং সাক্ষীর কথা শুনে যদি মনে করে যে বিক্রেতা জমি বিক্রয় করে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এক্ষেত্রে বিক্রেতাকে চোর সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান ছিল। অন্যদিকে ক্রেতাকে সে ক্ষতিপূরণ দিবে এবং যদি অভিযোগকারী ক্রেতার মিথ্যা অভিযোগ প্রমাণ হয় তবে তার পরিণতিও একই হবে। তাহলে আমরা দেখি যে হামুরাবির যে আইন সেটা ছিল একেবারে কঠিন আইন। স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলো কিন্তু অভিযোগ প্রমাণ করতে পারলো না, তাহলে সেই স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করার বিধান ছিল। অন্যদিকে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাক্ষী জোগাড় করতে না পারলে বা মিথ্যা সাক্ষ্য দিলে সেই ক্ষেত্রেও কী করা হবে, মৃত্যুদণ্ড দেওয়ার বিধান ছিল এবং সেখানে ক্ষতিপূরণ দেওয়ারও বিধান রাখা হয়। তাহলে আমরা দেখি যে হামুরাবির যে আইন, হামুরাবির বা কোড অফ হামুরাবি বলা হয়ে থাকে, সে আইন অত্যন্ত কঠিন এবং এই সমাজে এই হামুরাবির আইন কঠোরভাবে অনুসরণ করা হতো বলেই সবাই ভয়ে তটস্থ থাকতো এবং কেউ অন্যায় করতে সাহস পেত না। তো ছাত্রীরা, আমরা ধীরে ধীরে হামুরাবির আইন সম্পর্কে বা বেবিলনীয় সভ্যতা সম্পর্কে আরও অনেক কিছু আমাদের জানার আছে। এগুলো হয়তো তোমাদের বইতে সব ইনক্লুডেড নাই, তোমরা ভিডিওগুলো দেখে বুঝতে পারবা এবং আমার মনে হয় ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত ফলো করো তাহলে তোমাদের এ সম্পর্কে আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে তোমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি পরবর্তী হামুরাবি বেবিলনীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।